আচ্ছা, ক্লাস নাইনের ছাত্ররা, তোমাদের ইতিমধ্যে নিশ্চয়ই পর্বত থেকে যা প্রশ্ন দিয়েছিলাম সেগুলো তোমরা খাতায় লিখে তৈরি করে ফেলেছো। আজকে আমরা পর্বতের পরে মালভূমি যে অংশ, ভূমিরূপের যে শ্রেণী বিভাগের মধ্যে মালভূমি মালভূমি অংশটি আজকে আমরা দেখব। মালভূমি মালভূমির সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি যে সমুদ্র পৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতায় অবস্থিত, চারপাশের খাড়া ঢালযুক্ত, উপরিভাগ প্রায় তরঙ্গায়িত। দেখো, পর্বতের উচ্চতা বলা হয়েছিল 1000 মিটার, কিন্তু মালভূমি মাঝারি উচ্চতায়, অর্থাৎ 300 মিটারের বেশি। 100 মিটার, 100 মিটার, 200 মিটার, 300 মিটারের চেয়ে বেশি উচ্চতা বিশিষ্ট কোনো ভূমিরূপ, যার উপরিভাগ প্রায় সমতল বা সামান্য ঢেউ খেলানো, পার্শ্ব ঢাল দেখো খাড়া, বা দুপাশের ঢাল যথেষ্ট খাড়া, উপরিভাগ প্রায় সমতল, সুবিস্তৃত যে ভূমিরূপ, তাই হচ্ছে মালভূমি। তাহলে মালভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতায়, সাধারণত 300 থেকে 1000 মিটার উচ্চতার মধ্যে, 300 মিটারের নিচে নয়, 300 থেকে 1000 মিটারের মধ্যে উচ্চতায় অবস্থিত, চতুর্দিকের ঢাল খাড়া, উপরিভাগ প্রায় সমতল বা সামান্য এরকম ঢেউ খেলানো, সুবিস্তৃত যে ভূমিরূপ, তাকে বলা হবে মালভূমি। পৃথিবীতে স্থলভাগের 30% এলাকা হচ্ছে মালভূমি। যদিও আমরা মালভূমি বলছি 300 থেকে 1000 মিটারের মধ্যে, কিন্তু কোনো কোনো মালভূমি আছে যাদের উচ্চতা 1000 মিটারের চেয়ে বেশি। মালভূমির অন্যান্য বৈশিষ্ট্য, যেমন ধরো তার উপরিভাগ প্রায় সমতল, পার্শ্বঢাল খাড়া, সুবিস্তৃত যে অঞ্চল জুড়ে অবস্থিত, এই বৈশিষ্ট্যগুলি তার মধ্যে আছে। কিন্তু উচ্চতার ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা 300 মিটারে থেকে 1000 মিটারের চেয়ে একটু বেশি উচ্চতায় অবস্থিত, সেগুলোকে বলা হবে উঁচু মালভূমি। তাহলে উচ্চতার পার্থক্য অনুসারে আমরা মালভূমিকে উঁচু মালভূমি, নিচু মালভূমি ভাগ করতে পারি। অর্থাৎ মালভূমির বৈশিষ্ট্য যদি আমরা দেখি, মালভূমির উচ্চতা হবে 300 মিটারের বেশি কিন্তু 1000 মিটারের কম, পার্শ্ব ঢাল যথেষ্ট খাড়া, 80 থেকে 90 ডিগ্রি, বন্ধুরতা প্রায় সমতল বা সামান্য ঢেউ খেলানো, এবং বিস্তার বহুদূর বিস্তৃত। তাহলে মালভূমির বৈশিষ্ট্য উচ্চতা, পার্শ্বঢাল, বন্ধুরতা, বিস্তার ইত্যাদি। কোনো কোনো মালভূমি আছে যাদের উচ্চতা 1000 মিটারের বেশি, এটা 300 মিটার থেকে ধরো 1000 মিটার পর্যন্ত। কোনো কোনো মালভূমি আছে 1000 মিটারের বেশি উঁচু, কিন্তু তাদের পার্শ্বঢাল খাড়া, উপরিভাগ প্রায় সমতল বা ঢেউ খেলানো, বহুদূর বিস্তৃত, সেই মালভূমিগুলোকে বলা হবে উঁচু মালভূমি। আর যেসব মালভূমির উচ্চতা 1000 মিটারের মধ্যে, পার্শ্বঢাল খাড়া, প্রায় সমতল বা সামান্য ঢেউ খেলানো, বহুদূর বিস্তৃত, সেগুলোকে বলা হবে নিচু মালভূমি। যেমন ছোটনাগপুর মালভূমি বা মধ্য ভারতের মালভূমি বা ভারতের উপদ্বীপীয় মালভূমি হচ্ছে নিচু মালভূমি। আর জম্মু কাশ্মীরে যে লাদাখ মালভূমি বা ভারতের উত্তরে যে তিব্বত মালভূমি, এগুলো সব উঁচু মালভূমির উদাহরণ। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? মালভূমি হচ্ছে এমন একটা ভূমিরূপ যেটা উচ্চতায় পর্বতের চেয়ে নিচু, আবার সমভূমির চেয়ে উঁচু। ঢাল পর্বতের চেয়ে কম কিন্তু সমভূমির চেয়ে বেশি। বন্ধুরতা পর্বতের থেকে কম কিন্তু সমভূমির থেকে বেশি। বিস্তারেও দেখা যাচ্ছে পর্বতের থেকে বেশি, কম কিন্তু সমভূমির থেকে বেশি। অর্থাৎ
বৈশিষ্ট্যগত দিক থেকে মালভূমি হচ্ছে মধ্যবর্তী, পর্বত এবং সমভূমির মধ্যবর্তী। উচ্চতা, বন্ধুরতা এবং ঢাল তিনটেই পর্বতের চেয়ে কম, কিন্তু সমভূমির চেয়ে বেশি। ঠিক আছে? তাহলে মালভূমি হচ্ছে এমন একটা ভূমিরূপ যার উচ্চতা কমপক্ষে 300 মিটার, খাড়াভাবে সমভূমি থেকে খাড়াভাবে উপরে উঠে যাওয়া, সুবিস্তৃত, তরঙ্গায়িত টেবিলাকৃতির চ্যাপ্টা ভূমিরূপ। এই কারণে মালভূমির আর এক নাম হচ্ছে টেবিল ল্যান্ড। ঠিক আছে? তাহলে মালভূমিকে আর এক অর্থে টেবিল ল্যান্ড বলা হয়। আমরা টেবিলের যেমন উপরিভাগ দেখি সমতল, টেবিলের যে প্রান্ত আছে প্রান্তের ভাগে ঢাল যথেষ্ট খাড়া, মালভূমির ক্ষেত্রে ভূমিরূপ অনেকটা ওই রকম, উপরিভাগ প্রায় সমতল বা সামান্য এরকম সামান্য উঁচু নিচু ঢেউ খেলানো, বন্ধুরতার পরিমাণ অপেক্ষাকৃত কম। এ দেখো খাড়াভাবে উপরে উঠে গেছে, উপরে উঠে গিয়ে উপরিভাগটা এই রকম সামান্য ঢেউ খেলানো, তাহলে অনেকটা উপরিভাগটা টেবিলের মতো এবং প্রান্তভাগের ঢাল খাড়া, তাই মালভূমিকে আর এক অর্থে টেবিল ল্যান্ডও বলা। এবার আমরা চলে আসি মালভূমির শ্রেণীবিভাগে। মালভূমির শ্রেণীবিভাগ, যে কোনো ভূমিরূপ সে পর্বত হতে পারে, মালভূমি হতে পারে বা সমভূমি হতে পারে, তিনভাবে গড়ে ওঠে। হয় ভূ আন্দোলনের দ্বারা, অথবা ক্ষয়ের মাধ্যমে, অথবা সঞ্চয়ের মাধ্যমে। মালভূমিও তার ব্যতিক্রম নয়। মালভূমির ক্ষেত্রেও আমরা পৃথিবীতে যেখানে যত মালভূমি আছে তাদের উৎপত্তিগত দিক থেকে যদি শ্রেণীবিভাগ করি, তারা তিন শ্রেণীর। এক হচ্ছে ভূ আন্দোলনজাত মালভূমি অনেক রকমের হয়। তার মধ্যে আমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে পর্বত বেষ্টিত নাম শুনেই বুঝতে পারছো পাহাড় ঘেরা। সাধারণত ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় প্রবল গিরিজনী আড়লনের ফলে শিলাস্তরে যে পার্শ্ব চাপ তৈরি হয়, সেই পার্শ্ব চাপে বিশালাকার অধোভঙ্গের মধ্যে সঞ্চিত পলিরাশি উঁচু হয়ে মালভূমির আকার ধারণ করে। তাহলে চতুর্দিকে ভঙ্গিল পর্বত অবস্থান করে, অর্থাৎ এই মালভূমি পর্বত বেষ্টিত। অনেকটা দেখো এই রকম, এই চতুর্দিকে পাহাড় ঘেরা, চতুর্দিকে পাহাড় ঘেরা মধ্যবর্তী অংশটা মালভূমি আকারে অবস্থান করছে। এই ধরনের মালভূমিকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। অর্থাৎ জিনিসটা দেখো, আমরা ভঙ্গিল পর্বত পড়ার সময় যেমন পড়েছিলাম যে এই হচ্ছে মহীখাতের দুদিক থেকে অনুভূমিক চাপ তৈরি হলো, ওই অনুভূমিক চাপে মহীখাতে গিরিজনী আলোড়ন তৈরি হলো। এই গিরিজনী আলোড়নের ফলে এইরকম পাললিক শিলাস্তরে এরকম ভাঁজ তৈরি হলো। এই যে ভাঁজ, এই এক একটা ভাঁজ এক একটা পর্বত শ্রেণীর উপর অবস্থান করবে, আর দুটো শ্রেণীর মাঝখানে এই যে অংশটা, এই উঁচু মালভূমি আকারে অবস্থান করবে। চতুর্দিক পর্বত ঘেরা বলে এই মালভূমির অংশগুলোকে বলা হবে পর্বত বেষ্টিত মালভূমি। অর্থাৎ এই পর্বত বেষ্টিত মালভূমির উৎপত্তি ভঙ্গিল পর্বতের উৎপত্তির সঙ্গেই জড়িত বা সম্পর্কিত। যেখানে যেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নবীন ভঙ্গিল পর্বতমালা গড়ে উঠেছে, সেখানে পর্বত শ্রেণীগুলির মধ্যে এক বা একাধিক অসংখ্য এরকম পর্বত বেষ্টিত মালভূমি লক্ষ্য করা যাবে। সুতরাং পর্বত বেষ্টিত মালভূমি হচ্ছে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় প্রবল গিরিজনী আড়লনের ফলে যে পার্শ্বচাপ তৈরি হয়, সেই পার্শ্বচাপে যে উঁচু ভাঁজ পর্বত তৈরি হয়, এই ভাঁজগুলির মাঝে অধোভঙ্গ মানে অবতল আকৃতির এই যে অংশ, এই একটা ভাঁজ, একটা উত্তল ভাঁজ, এই দুটো ভাঁজের মধ্যবর্তী অংশ, এই অংশ হচ্ছে অবতল অংশ। এই অংশ
এই অংশ হচ্ছে অবতল অংশ, এই অবতল অংশ উঁচু হয়ে এটা উত্তল অংশ, এইটা উত্তল অংশ, এই অবতল অংশে উঁচু হয়ে যে মালভূমির সৃষ্টি করবে সেটাই হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। এ ধরনের মালভূমি সাধারণত পর্বত, চতুর্দিক পর্বত ঘেরা হয় বলে পর্বত বেষ্টিত মালভূমি বলে। উদাহরণ হিসাবে দেখো ভারতের উত্তর পশ্চিমে এরকম পামির মালভূমি, এই পামির মালভূমি থেকে দক্ষিণ পূর্ব দিকে চলে এসেছে এরকম হিমালয় পর্বতমালা, হিমালয়ের উত্তর দিকে আছে চীনের মাঝখান দিয়ে কুয়েনলুন পর্বতমালা, এই দক্ষিণে হিমালয় আর উত্তরে কুয়েনলুন পর্বতমালার মধ্যে এই যে অঞ্চলটা এটা হচ্ছে তিব্বত মালভূমি। আবার কুয়েনলুনের উত্তর দিকে আছে আলতিনতাগ পর্বতশ্রেণী। এই কুয়েনলুন আর আলতিনতাগের মাঝখানে আছে ছয়ডাম মালভূমি। ঠিক আছে, তাহলে এইগুলো সব পর্বত বেষ্টিত, তিব্বত মালভূমি, ছয়ডাম মালভূমি, এগুলো সব হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। এবার দেখো এর বৈশিষ্ট্য কী। এই পর্বত বেষ্টিত মালভূমিগুলো সাধারণত উঁচু মালভূমি। ভঙ্গিল পর্বত, পৃথিবীর নবীন ভঙ্গিল পর্বতগুলো পৃথিবীর উচ্চতম ভূমিরূপ। তাহলে সেই ভঙ্গিল পর্বতের মধ্যে যখন এই ধরনের মালভূমির সৃষ্টি হয় তাহলে সেই মালভূমিগুলোর উচ্চতাও কম হওয়ার কথা নয়। তাই মালভূমিগুলো হচ্ছে সুউচ্চ মালভূমি, উচ্চতা 1000 মিটারের বেশি, সাধারণত 1000 মিটারের বেশি হয়, অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত হয়, অর্থাৎ মালভূমিগুলো বৃহদায়তন, মালভূমিগুলো পর্বত বেষ্টিত। এবং যেহেতু মালভূমিগুলি পাত সীমান্তে অবস্থিত, কেননা এগুলো ভঙ্গিল পর্বত সাধারণত পাত সীমান্তেই তৈরি হয়, এবং ভঙ্গিল পর্বত যেখানে তৈরি হয় সেখানেই তৈরি হয় এই পর্বত বেষ্টিত মালভূমিগুলো। সুতরাং পর্বত বেষ্টিত মালভূমিগুলোও পাত সীমান্তে অবস্থিত, আর পাত সীমান্তগুলি অঞ্চলগুলি ভূপৃষ্ঠের দুর্বল অংশ। সুতরাং পর্বত বেষ্টিত মালভূমির বৈশিষ্ট্যগুলো হচ্ছে এগুলো সুউচ্চ মালভূমি, উচ্চতা সাধারণত 1000 মিটারের বেশি, বৃহদায়তন, এগুলো পর্বত বেষ্টিত, ভূপৃষ্ঠের দুর্বল অংশ। ঠিক আছে, তাহলে এর উদাহরণ আমরা কি বললাম, এর উদাহরণ হচ্ছে আমাদের তিব্বত মালভূমি, ছয়ডাম মালভূমি, তারপরে পন্টিক ও টরাসের মাঝখানে আছে এক মালভূমি, সেগুলো হচ্ছে পন্টিক টরাসের মাঝখানে আছে আনাতোলিয়া মালভূমি, তারপর ইরান মালভূমি এলব্রুস ও জাগ্রোস পর্বতের মাঝখানে। এই ধরনের একাধিক উদাহরণ এই পর্বত বেষ্টিত মালভূমির রয়েছে। মালভূমির দ্বিতীয় শ্রেণীতে হচ্ছে সঞ্চয়জাত মালভূমি বা লাভা মালভূমি। সঞ্চয়জাত নাম শুনেই বোঝা যাচ্ছে সঞ্চয়ের ফলে জন্ম হয়েছে যে মালভূমির। কি সঞ্চয়? ভূগর্ভস্থ ম্যাগমা ভূত্বকের দুর্বল অংশ ভেদ করে, ভূগর্ভের ম্যাগমা ভূত্বকের দুর্বল অংশ ভেদ করে ওপরে উঠে এসে যেমন আগ্নেয় পর্বতের জন্ম দিয়েছিল, তেমনি ম্যাগমা ভূপৃষ্ঠের ওপরে উঠে এসে এরকম বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে যায়। সাধারণত বিদার অগ্নুৎপাতের ফলে। বিদার অগ্নুৎপাতটা কি? বিদার অগ্নুৎপাত হচ্ছে এই রকম, ধরো এটা যে ভূত্বকের কোনো অংশ, ভূত্বকে কোনো আরোলনের ফলে এরকম অসংখ্য ফাটল তৈরি হয়। যেমন করে তোমরা ওই গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে গেলে যেমন মাকড়সার জালের মতো ফাটল তৈরি হয়, বা আয়না কোনো কারণে ধাক্কা খেয়ে ভেঙে গেলে, বা কাঁচে কোনো কারণে ধাক্কা খেলে যেমন মাকড়সার জালের মতো অসংখ্য ফাটল তৈরি হয়, তেমনি ভূত্বকের কোনো বিস্তীর্ণ অঞ্চল ভূ আলোড়নের ফলে এরকম অসংখ্য ফাটল তৈরি হয়। এই ফাটলগুলো সংকীর্ণ কিন্তু গভীর। এই গভীর সংকীর্ণ ফাটলগুলি দিয়ে
ভূগর্ভ থেকে ম্যাগমা এরকম উপরের দিকে উঠে আসতে থাকে। প্রত্যেকটা ফাটল দিয়েই ম্যাগমা বাইরে বেরিয়ে আসতে থাকে। এই যে সংকীর্ণ গভীর ফাটলগুলোকে বলা হয় বিদার। ঠিক আছে, এই প্রত্যেকটা ফাটল পথ দিয়ে অতি ক্ষারকীয় তরল ম্যাগমা কোনো বিস্ফোরণ ছাড়াই ভূপৃষ্ঠের উপরে উঠে আসে এবং একাধিকবার উদগীরণের ফলে স্তরের পর স্তর, যেমন করে এই যে একটা স্তর, তারপর আবার একটা স্তর, তারপর আবার একটা স্তর, আবার একটা স্তর, একাধিক স্তরে ওই ধরনের উদগীরণ ঘটলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ম্যাগমা সঞ্চিত হয়ে মালভূমি সৃষ্টি হয়। এই ধরনের মালভূমিকে বলা হয় সঞ্চয়জাত মালভূমি, যেহেতু ভূগর্ভস্থ ম্যাগমা সঞ্চয়ের ফলে তৈরি হয়েছে। আর ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে আমরা বলি লাভা। লাভা সঞ্চয়ের ফলে গঠিত হয় বলে একে লাভা মালভূমিও বলা হয়। কীভাবে হয়? সাধারণত বিদার অগ্নুৎপাতের ফলে। এই বিদার অগ্নুৎপাতের ফলে গড়ে ওঠা সঞ্চয়জাত মালভূমি বা লাভা মালভূমির উদাহরণ হচ্ছে আমাদের ডেকান ট্র্যাপ অঞ্চল, ভারতের ডেকান ট্র্যাপ অঞ্চল। এই যে ধরো ভারতের এই অংশটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি। ভারতের এই অংশ হচ্ছে উপদ্বীপীয় মালভূমি। এই উপদ্বীপীয় মালভূমির উত্তর, এই যে শেড দেয়া যে অংশটা, এই উপদ্বীপীয় মালভূমির উত্তর পশ্চিম অংশ, এই অংশটুকু, যেটা অংশটা শেড দেয়া আছে, এই উত্তর পশ্চিম অংশ, এই অংশটুকু বিদার অগ্নুৎপাত ঘটেছিল। এই বিদার অগ্নুৎপাতের ফলে ধরো 7 থেকে 13 কোটি বছর আগে, ক্রিটেসাস থেকে ইওসিন উপযুগে, 7 থেকে 13 কোটি বছর আগে ক্রিটেসাস থেকে ইওসিন ভূতাত্ত্বিক উপযুগে এই অঞ্চলে ভূয়ারণের মাধ্যমে এরকম বিদার বা এই ধরনের ফাটল তৈরি হয়। এই সমস্ত অঞ্চল জুড়ে অসংখ্য ফাটল তৈরি হয়। সেই ফাটল পথ ধরে ম্যাগমা ভূগর্ভের বাইরে বেরিয়ে আসে, একাধিকবার অগ্নুৎপাত হয়, ফলে ধাপে ধাপে ম্যাগমা সঞ্চিত হয়ে এই অঞ্চল জুড়ে তৈরি হয়েছে ওই সঞ্চয়জাত মালভূমি বা লাভা মালভূমি। এই অংশে প্রায় সমগ্র মহারাষ্ট্র রাজ্য, কর্ণাটকের উত্তর অংশ, গুজরাটের দক্ষিণ পূর্ব অংশ, মধ্যপ্রদেশের পশ্চিম অংশ, অন্ধ্রপ্রদেশের বা তেলেঙ্গানার অংশ মিলে এই অঞ্চল গড়ে উঠেছে। প্রায় সমগ্র মহারাষ্ট্র এই লাভা মালভূমির মধ্যে অবস্থিত বলে একে মহারাষ্ট্র মালভূমিও বলা হয়। তো এই মালভূমির বৈশিষ্ট্য হচ্ছে যে বিদার অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়। 2 নম্বর, ব্যাসল্ট জাতীয় কঠিন লাভা দ্বারা গঠিত হয়। 3 নম্বর, ব্যাসল্ট শিলা গঠিত হওয়ায় কৃষ্ণ মৃত্তিকা দ্বারা আবৃত। ব্যাসল্ট শিলা থেকেই কালো মাটি বা কৃষ্ণ মাটির সৃষ্টি। সুতরাং এই যে ডেকান ট্র্যাপ অঞ্চল, এই অঞ্চলটাই কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এই অঞ্চলটা ব্যাসল্ট শিলায় গঠিত। পরবর্তীকালে ব্যাসল্ট শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে এই ধরনের কালো মাটির সৃষ্টি করেছে। সুতরাং যে অঞ্চলটা ডেকান ট্র্যাপ অঞ্চল, সেই অংশটাই কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। 4 নম্বর, মালভূমির উপরিভাগ সমতল বা চ্যাপ্টা হয়। আর ব্যাসল্ট শিলার গঠনগত বৈশিষ্ট্যের জন্য আবহ বিকারের ও ক্ষয়ের মাধ্যমে মালভূমির প্রান্তে সিঁড়ির মতো ধাপ তৈরি হয়। এই যে ডেকান ট্র্যাপ কথার মানে হচ্ছে ট্র্যাপ, TRAP। ট্র্যাপ কথার অর্থ হচ্ছে স্টেপ, STEP, মানে ধাপ। আর ডেকান শব্দের অর্থ DECCAN। ডেকান শব্দের অর্থ হচ্ছে দাক্ষিণাত্য। তাহলে ডেকান শব্দের অর্থে দাক্ষিণাত্য, আর ট্র্যাপ শব্দের অর্থ হচ্ছে স্টেপ বা ধাপ, মানে দাক্ষিণাত্যের সিঁড়ি। কেন দাক্ষিণাত্যের সিঁড়ি বলা হলো? কারণ ব্যাসল্ট শিলার কণাগুলো এরকম কলামনার, এরকম স্তম্ভাকার। ব্যাসল্ট শিলার কণাগুলো এরকম স্তম্ভাকার। পরবর্তীকালে এই যে মালভূমি তৈরি হলো, এই যে ধরো এরকম লাভা গঠিত মালভূমি তৈরি হলো, মালভূমির প্রান্তে
পরবর্তীকালে ক্ষয়ের ফলে এইরকম এই যে স্তম্ভাকার যে কণাগুলো ক্ষয়ের ফলে এরকম কণাগুলো ক্ষয়ে গেলে কী হবে, এক একটা কণা ক্ষয়ে গেলে এই মালভূমির প্রান্তে এরকম সিঁড়ির মতো ধাপ তৈরি হবে। এই মালভূমির প্রান্তে দেখো এরকম সিঁড়ির মতো এই যে ধাপ, এই ধাপ 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 তৈরি হয়েছে, সিঁড়ির মতো এই যে এরকম ধাপ তৈরি হয়েছে। এই ধাপযুক্ত উপরিভাগ প্রায় সমতল, প্রান্তদেশে এরকম সিঁড়ির মতো ধাপযুক্ত ভূমিরূপ তৈরি হয়েছে পরবর্তীকালে ক্ষয়ের ফলে। এই জন্যেই এই অঞ্চলটাকে বলা হচ্ছে ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্যের সিঁড়ি। ধাপযুক্ত উপরিভাগ সমতল, পার্শ্ব ঢাল এরকম সিঁড়ির মতো ধাপযুক্ত ভূমিরূপ বলে এই ধরনের ভূমিরূপের নাম হয়েছে ডেকান ট্র্যাপ। তাহলে লাভা মালভূমি তৈরি হয় বিদার অগ্ন্যুৎপাতের ফলে, এবং যেহেতু অগ্ন্যুৎপাতের ফলে তৈরি তাই মালভূমিটা আগ্নেয় শিলায় গঠিত, খুব কঠিন। এবং যেহেতু আগ্নেয় শিলা প্রধানত ব্যাসল্ট শিলায় গঠিত, ব্যাসল্ট শিলার গঠনগত বৈশিষ্ট্যের কারণে এই মালভূমির প্রান্তভাগ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হলে এরকম সিঁড়ির মতো ধাপযুক্ত ভূমিরূপ তৈরি হয়। তাই এই অঞ্চলকে বলা হচ্ছে ডেকান ট্র্যাপ অঞ্চল। এটা ভারতের দক্ষিণ ভারতে এই যে উপদ্বীপীয় মালভূমি আছে, উপদ্বীপীয় মালভূমির উত্তর পশ্চিম অংশে এই প্রায় সমগ্র মহারাষ্ট্র, গুজরাটের দক্ষিণ পূর্ব অংশ, মধ্যপ্রদেশের পশ্চিম অংশ, কর্ণাটকের উত্তর অংশ এবং তেলেঙ্গানা রাজ্যের অংশ বিশেষ নিয়ে এই অঞ্চলটা গঠিত। এই অঞ্চলটাকেই বলছি আমরা লাভা মালভূমি বা সঞ্চয়জাত মালভূমি। তাহলে প্রথমেই বলেছিলাম যে কোনো ভূমিরূপ গড়ে ওঠে তিনভাবে, হয় ভূ আন্দোলনের দ্বারা, নয়তো ক্ষয়, নয়তো সঞ্চয়ের ফলে। তাহলে মালভূমিও দেখো, মালভূমি গড়ে উঠল ভূ আন্দোলনের ফলে গঠিত মালভূমি, যেটা পর্বত বেষ্টিত মালভূমি। সঞ্চয়ের ফলে গড়ে ওঠা মালভূমি, যেটা লাভা মালভূমি বা সঞ্চয়জাত মালভূমি। এইবার এসো ক্ষয়জাত মালভূমি। ক্ষয়জাত মালভূমির মধ্যে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছেদ করা মানে কি বলো? ব্যবচ্ছেদ করা মানে খণ্ড খণ্ড করা, কোনো পূর্ণাঙ্গ জিনিসকে কেটে কেটে আলাদা করা। কোনো মালভূমি যদি দীর্ঘদিন ধরে প্রাকৃতিক শক্তি, বিশেষত নদী দ্বারা ক্ষয়ের মাধ্যমে একাধিক খণ্ডে বিভক্ত হয়, তখন তাকে আমরা বলি ব্যবচ্ছিন্ন মালভূমি। তার মানে একটা মালভূমি, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত মালভূমি যখন ব্যবচ্ছিন্ন হলো, তার জন্য যথেষ্ট সময় লাগে। নদ নদী উপত্যকা ওই অঞ্চলের উপরে গড়ে উঠবে, তারপরে নদী উপত্যকাগুলো গভীর হবে, তারপর সেই নদী উপত্যকাগুলি মালভূমি অঞ্চলটাকে একাধিক খণ্ডে বিভক্ত করবে। এর জন্য যথেষ্ট সময় লাগে। সুতরাং ব্যবচ্ছিন্ন মালভূমি যথেষ্ট প্রাচীন মালভূমি, সাধারণত প্রাচীন ও সুবিস্তৃত কোনো মালভূমি, বহু প্রাচীন। যদি উচ্চভূমি বা মালভূমি দীর্ঘকাল নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত ও বিচ্ছিন্ন হয়ে মানে একাধিক ছোট ছোট মালভূমিতে অবস্থান করে, সম উচ্চতায় অবস্থান করে, অর্থাৎ যে মালভূমিগুলো একটা অখণ্ড মালভূমি, এটা ধরো অখণ্ড, সমস্ত অঞ্চল জুড়ে একটা অখণ্ড মালভূমি, এর মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়েছে, এর মধ্যে দিয়ে ধরো এখান দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, সোজা নদী প্রবাহিত হয়ে গেছে, আবার এইখান দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে, এখান দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে, এখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে, এখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে। ফলে সমস্ত অঞ্চলটা একাধিক প্রধান নদী এবং প্রধান নদীর সঙ্গে মিলিত উপনদীগুলোর দ্বারা ব্যবচ্ছিন্ন হয়েছে। ফলে দেখো এই সমস্ত অঞ্চলটা একটা খণ্ড, এটা এরকম একাধিক খণ্ডে বিভক্ত হয়ে গেছে। তাহলে দীর্ঘকাল ধরে প্রধান নদী এবং তার উপনদীগুলির দ্বারা যদি সমস্ত মালভূমি অঞ্চলটা একাধিক খণ্ডে বিভক্ত হয়ে যায়, এই যে বিচ্ছিন্ন মালভূমি, এই প্রত্যেকটা অংশ, এদের উচ্চতা দেখো প্রায় একই, এদের সম উচ্চতায় অবস্থান করে, কারণ এরা তো একটা মালভূমিরই অংশ, নদীর দ্বারা এরা খণ্ডিত হয়ে গেছে।
সুতরাং প্রত্যেকের উচ্চতা হবে সমান, এদের প্রত্যেকের পরে নামকরণও হয় আলাদা আলাদা। এই ধরনের মালভূমিকে বলা হবে ব্যবচ্ছিন্ন মালভূমি। সুতরাং ব্যবচ্ছিন্ন মালভূমি হচ্ছে প্রাচীন ও সুবিস্তৃত কোনো মালভূমি বা উচ্চভূমি, যদি দীর্ঘকাল কোনো নদ নদী বা অসংখ্য নদ নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত ও বিচ্ছিন্ন হয়ে কঠিন শিলা গঠিত ছোট ছোট মালভূমি রূপে সম উচ্চতায় অবস্থান করে, এই মালভূমি রয়েছে সম উচ্চতায় অবস্থান করে, তাদেরকে বলা হবে ব্যবচ্ছিন্ন মালভূমি। যেমন ধরো উদাহরণ হিসেবে আমরা ছোটো নাগপুর মালভূমির কথা বলতে পারি, স্ক্যান্ডিনেভিয়ার ফিজেল্ড মালভূমির কথা বলতে পারি। ছোটো নাগপুর মালভূমি আসলে আমাদের উপদ্বীপীয় মালভূমিরই অংশ। ছোটো নাগপুর মালভূমি এরকম ধরো মালভূমিতে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার ফলে মালভূমিটা ওরকম অনেক খণ্ডে বিভক্ত হয়ে গেছে। ছোটো নাগপুর মালভূমি, এই খণ্ডগুলোর নাম, কোনো অংশটার নাম ওই হাজারিবাগ মালভূমি, কোনো অংশটা নেতারহাট, কোনো অংশটা পালামৌ, কোনো অংশটা এভাবে আলাদা আলাদাভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে উদাহরণ হচ্ছে ছোটো নাগপুর মালভূমি, স্ক্যান্ডিনেভীয় মালভূমি। এই যে ব্যবচ্ছিন্ন মালভূমির বৈশিষ্ট্য দেখো, বিচ্ছিন্নতা এই মালভূমির প্রধান বৈশিষ্ট্য। এই মালভূমির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিচ্ছিন্নতা। অসংখ্য সংকীর্ণ নদ নদী দ্বারা মালভূমি অঞ্চলটি বিচ্ছিন্ন। 2 নম্বর, কম উচ্চতা বিশিষ্ট কিন্তু যথেষ্ট বন্ধুর। দীর্ঘ ক্ষয়ের ফলে একদিকে যেমন উঁচু উঁচু টিলাও আছে, অন্যদিকে পাশাপাশি নদী উপত্যকাও আছে। ফলে উচ্চতা কম, কিন্তু উচ্চতার মধ্যেও উঁচু এবং নিচু অংশের মধ্যে ব্যবধান বেশি, অর্থাৎ যথেষ্ট বন্ধুর। ক্ষয়ের ফলে উচ্চতা ক্রমশ হ্রাস পাচ্ছে। বিচ্ছিন্ন মালভূমিগুলির উচ্চতা প্রায় একই। 3 নম্বর বৈশিষ্ট্য, মালভূমিগুলি প্রাচীন ও কঠিন শিলা গঠিত এবং খনিজ সমৃদ্ধ। যেহেতু বহু প্রাচীন আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলায় গঠিত, তাই মালভূমিগুলিতে প্রচুর পরিমাণ ধাতব মূল খনিজ এবং ধাতব মূল খনিজ থেকে অনেক গৌণ খনিজও সৃষ্টি হয়েছে। সুতরাং এই ব্যবচ্ছিন্ন মালভূমিগুলো বহু প্রাচীন হওয়ায় বহু খনিজ সম্পদের ভাণ্ডার। যেমন ছোটো নাগপুর মালভূমিকে আমরা ভারতের খনিজ ভাণ্ডারই বলে থাকি। বহু ধরনের ধাতব খনিজের একত্রিত সমাবেশ ঘটেছে এই মালভূমি অঞ্চলে, যেহেতু এই অঞ্চল আগ্নেয় শিলায় গঠিত এবং আগ্নেয় শিলা পরবর্তীকালে রূপান্তরিত হয়ে নানা ধরনের গৌণ খনিজও এই শিলার মধ্যে তৈরি করেছে। এই মালভূমির বিস্তার কম। মালভূমির ওপর ছোটো ছোটো টিলা বা পাহাড় থাকে, যেগুলি সম উচ্চতা বিশিষ্ট এবং গোলাকার। সুতরাং ব্যবচ্ছিন্ন মালভূমি হচ্ছে এমন এক মালভূমি যেটা বহু প্রাচীন মালভূমি এবং দীর্ঘ ক্ষয়ের ফলে যার উচ্চতা ক্রমশ হ্রাস পেয়েছে। যে মালভূমি পরস্পর থেকে বিচ্ছিন্ন, আপাতভাবে বিচ্ছিন্ন, আসলে তারা কিন্তু একই। সমস্ত অঞ্চলটা একই মালভূমির অংশ, কিন্তু এই যে নদী প্রবাহিত হওয়ার ফলে, এই যে নদী প্রবাহিত হয়েছে, ধরো এই নদী এদিকে প্রবাহিত হয়েছে, এই যে প্রধান নদী এদিকে নদী উপত্যকা প্রবাহিত হয়েছে, প্রধান নদীর সঙ্গে একাধিক উপনদী মিলেছে। এই উপনদীগুলো এবং প্রধান নদী প্রবাহিত হওয়ার ফলে সমস্ত মালভূমিটা অনেকগুলো খণ্ডে বিভক্ত হয়ে গেছে। ফলে আপাত দৃষ্টিতে প্রত্যেকটা খণ্ড কিন্তু বিচ্ছিন্ন, আসলে এরা কিন্তু পুরোটাই একটাই মালভূমি। এইরকম একটা মালভূমি, একে বলা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, যার ভালো উদাহরণ হচ্ছে আমাদের ছোটো নাগপুর মালভূমি, মধ্য ভারতে বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, মালব মালভূমি, এসব হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। ঠিক আছে। মালভূমির আরও একটা শ্রেণী হচ্ছে মহাদেশীয় মালভূমি। এই মহাদেশীয় মালভূমি উৎপত্তিগতভাবে এটা কিন্তু ভূ আন্দোলনজাত মালভূমিই বলা যেতে পারে, কারণ পৃথিবীর কোনো বিস্তীর্ণ অঞ্চল মহীভাবক আলোড়নের ফলে উত্থিত হয়ে অথবা প্রাচীন ভূত্বকের কোনো স্থিতিশীল অংশ, প্রাচীন ভূত্বক মানে ধরো আমরা ওই যে ভঙ্গিল পর্বত পড়ার সময় যে প্যানজিয়ার কথা বলেছিলাম, মহীখাত তৈরির সময় যে প্যানজিয়ার কথা বলেছিলাম, ওই রকম প্যানজিয়া যেগুলো ভূত্বকের প্রাচীন স্থিতিশীল অংশ, ওগুলো মহাদেশ সঞ্চরণ বা পাত সঞ্চালনের প্রভাবে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষয় প্রতিরোধ করে মালভূমি হিসাবে
মহাদেশের প্রায় প্রতিটা মহাদেশের কোনো না কোনো অংশে অবস্থান করছে। এইগুলোকে বলা হয় মহাদেশীয় মালভূমি। তাহলে মহাদেশীয় মালভূমি দু রকমভাবে হতে পারে। মহীভবক আলোড়নের ফলে মহাদেশের কোনো অংশ উত্থিত হয়ে তৈরি হতে পারে, অথবা প্রাচীন ভূখণ্ড, আদি পৃথিবীর প্রাচীন ভূখণ্ড যেটাকে আমরা বলতাম প্যানজিয়া, সেই প্যানজিয়া ভেঙে গিয়ে পরবর্তীকালে সেই খণ্ডিত অংশগুলো পাত সঞ্চালনের প্রভাবে পরস্পর থেকে দূরে সরে গেছে এবং প্রতিটা মহাদেশের কোনো না কোনো অংশে প্রাচীন ভূখণ্ড হিসেবে অবস্থান করছে। এইগুলোকে আমরা বলি মহাদেশীয় মালভূমি। এই মহাদেশীয় মালভূমি বৈশিষ্ট্যগুলো একটু দেখো। মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে। উদাহরণ ধরো আন্টার্কটিকা মহাদেশের পুরোটাই প্রায় মহাদেশীয় মালভূমির অংশ। মহাদেশের প্রায় পুরোটাই মহাদেশীয় মালভূমির অংশ। তার মানে এক একটা মহাদেশীয় মালভূমি আয়তনে বিশাল হতে পারে, একটা গোটা মহাদেশ জুড়েও অবস্থিত হতে পারে। আমরা ক্লাস 8-এ যে পড়েছিলাম কানাডীয় শিল্ড বা ব্রাজিল উচ্চভূমি, আফ্রিকান উচ্চভূমি, আমাদের ভারতের দাক্ষিণাত্য মালভূমি, অস্ট্রেলিয়ার মালভূমি, সাইবেরিয়ান শিল্ড, বল্টিক শিল্ড, এ সবই কিন্তু মহাদেশীয় মালভূমিরই অংশ। এইগুলোই ছিল সে আদি পৃথিবী বা প্যানজিয়ার অংশ, এবং সেই প্যানজিয়া পরবর্তীকালে খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে গিয়ে বিভিন্ন মহাদেশের কোনো না কোনো অংশে অবস্থান করছে। এইখানে তাহলে মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে। 2 নম্বর হচ্ছে সুপ্রাচীন মালভূমি। পৃথিবীর প্রাচীন ভূখণ্ড প্যানজিয়ার অংশবিশেষ এই মহাদেশীয় মালভূমিগুলো। ভূত্বক অত্যন্ত কঠিন ও সুস্থায়ী। যেহেতু বহু প্রাচীন মালভূমি তাই খুব সুস্থির, কোনো আন্দোলন এই মালভূমিকে প্রভাবিত করতে পারে না, নড়াচড়া বিশেষ হয় না। ফলে এই মালভূমিগুলো এই অঞ্চলে খুব বেশি ভূমিকম্প বা অগ্ন্যুৎপাত হয় না। এগুলো সুস্থির, ভূত্বকের সবচেয়ে সুস্থির অংশ। ক্ষয় প্রতিরোধ করে, অর্থাৎ এই অঞ্চলে ক্ষয় কম হয়। আগ্নেয় রূপান্তরিত শিলা দিয়ে গঠিত। দীর্ঘ ক্ষয়ের ফলে মালভূমিগুলি ব্যবচ্ছিন্ন এবং অনুচ্চ। এই যে মহাদেশীয় মালভূমিগুলো, ধরো এইটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে শিল্ড, মানে প্যানজিয়া ছিল। এই প্যানজিয়া পরবর্তীকালে টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়ে বিভিন্ন মহাদেশে চলে গেল। এই কোনো মহাদেশে আশ্রয় নেওয়া এই যে অংশটাই পরবর্তীকালে ক্ষয় হয়ে মহাদেশের অন্যান্য অংশ গঠন করেছে। যেহেতু এগুলো বহু প্রাচীন, এগুলো ক্ষয় প্রতিরোধী, তাই এগুলোকে বলা হয় শিল্ড। এই মালভূমিগুলোর ঢাল বা বর্মের মতো অত্যন্ত কঠিন এবং সুস্থায়ী, তাই এগুলোকে বলা হয় শিল্ড মালভূমি। তার মানে প্রায় প্রতিটা মহাদেশেই কোনো না কোনো অংশে এই মহাদেশীয় মালভূমি তথা শিল্ড মালভূমি অবস্থান করছে। শিল্ড বলছি কেন না, এই মালভূমিগুলোর ঢাল বা বর্মের মতো অত্যন্ত কঠিন এবং সুস্থায়ী, তাই এগুলোকে বলা হয় শিল্ড মালভূমি। তার মানে কানাডীয় যে মালভূমি সেটা একটা আমরা বলি কানাডীয় শিল্ড অঞ্চল। ব্রাজিল উচ্চভূমি সেটাও একটা এরকম শিল্ড অঞ্চল। আমাদের ভারতে দাক্ষিণাত্য মালভূমি সেটাও একটা এরকম শিল্ড অঞ্চল। এইগুলো মানে ভারতে এগুলো হচ্ছে যে কোনো মহাদেশের আদি অংশ। এই অংশ থেকেই পরবর্তীকালে ক্ষয় হয়ে পলি এর চতুর্দিকে জমা হয়ে তৈরি করেছে মহাদেশের অন্যান্য অংশগুলো। সেই জন্যে এইগুলোকে বলা হয় নিউক্লিয়াস অব দি কন্টিনেন্ট। এই শিল্ড অঞ্চলগুলোকে বলা হয় নিউক্লিয়াস অব দি কন্টিনেন্ট। এই যে শিল্ড, ধরো এটা প্যানজিয়া, এই প্যানজিয়ার এই অংশ খণ্ডিত হয়ে চলে গেছে। ধরো এই অংশটাই অবস্থান করছে আমাদের ভারতে দাক্ষিণাত্য মালভূমি আকারে। এইখানকার পলি ক্ষয় হয়ে গিয়ে পরে উত্তরে টেথিস মহাসাগরে জমা হয়েছিল। সেই টেথিস মহাসাগরে হিমালয় তৈরি হলো। সেই হিমালয় আর এই মালভূমি দূর থেকে পলি ক্ষয় হয়েছে, এই মাঝখানে আবার উত্তর ভারতের সমভূমি তৈরি করেছে। তাহলে আদি অংশ হচ্ছে এই অঞ্চলটা, এই শিল্ড অঞ্চলটাই। এই অংশ থেকে পলি গিয়ে তৈরি করেছে হিমালয়। পরবর্তীকালে হিমালয় আর এই মালভূমি থেকে পলি ক্ষয় হয়ে দুইয়ের মাঝখানে তৈরি হয়েছে উত্তর ভারতের সমভূমি।
সুতরাং এই শিল্ড অঞ্চলটাই আদি অংশ, যে কোনো মহাদেশের কেন্দ্রীয় অংশ। ওই জন্যেই ওই শিল্ড অঞ্চলগুলোকে বলা হয় যে কোনো মহাদেশের কেন্দ্রক বা নিউক্লিয়াস। তাহলে মালভূমির এই মহাদেশীয় মালভূমির বৈশিষ্ট্য হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে। মালভূমিগুলো সুপ্রাচীন, পৃথিবীর প্রাচীন ভূখণ্ড প্যানজিয়ার অংশবিশেষ। এগুলো অত্যন্ত কঠিন এবং সুস্থায়ী, ক্ষয় প্রতিরোধী, আগ্নেয় ও রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। আবার সেই পৃথিবীর সৃষ্টিকাল থেকে আজ পর্যন্ত ক্ষয় হতে হতে তা কিছু কিছু অংশে মালভূমিগুলো ব্যবচ্ছিন্ন হয়েছে, ফলে তার উচ্চতাও ক্রমশ হ্রাস পেয়েছে। এইগুলোই হচ্ছে মহাদেশীয় মালভূমি। সুতরাং আমরা 4 ধরনের মালভূমির কথা দেখলাম। একটা হচ্ছে ভূয়ান্দোলনের ফলে গঠিত পর্বতবেষ্টিত মালভূমি, সঞ্চয়ের ফলে গঠিত লাভা মালভূমি, ক্ষয়ের ফলে গঠিত ব্যবচ্ছিন্ন মালভূমি, এবং আরেক ধরনের মালভূমি সেটা হচ্ছে মহাদেশীয় মালভূমি। সেটা মোটামুটি ভূ আন্দোলনের ফলেই গড়ে উঠতে পারে। এইবার আমরা দেখব মালভূমির গুরুত্ব। মালভূমি বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ। মালভূমির গুরুত্ব, মালভূমি খনিজ সম্পদের ভাণ্ডার। আগেই বলেছি যেসব মালভূমি বহু প্রাচীন, বিশেষ করে ওই লাভা গঠিত মালভূমি বা ব্যবচ্ছিন্ন মালভূমি বা মহাদেশীয় মালভূমি, এগুলো বহু প্রাচীন হওয়ার কারণে এবং আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত হওয়ার কারণে এর মধ্যে নানা ধরনের ধাতব খনিজ আছে, এবং ধাতব খনিজগুলি পরবর্তীকালে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধাতব খনিজ থেকে বিভিন্ন ধরনের গৌণ খনিজও তৈরি হয়েছে। ফলে অসংখ্য ধরনের খনিজ সম্পদ এইসব মালভূমিগুলোর মধ্যে অবস্থান করে। খনিজ সম্পদ পাওয়ার কারণে এই অঞ্চলে শিল্পের বিকাশও ঘটেছে। খনিজ উত্তোলন, খনিজ শোধন এবং বিভিন্ন রকমের ধাতব শিল্পের বিকাশ ঘটেছে মালভূমি অঞ্চলগুলোতে। মালভূমি অঞ্চলগুলোর জলবিদ্যুৎ উৎপাদন হয়। মালভূমির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রান্ত ঢাল খুব খাড়া প্রান্ত ঢালে নদীগুলো অনেক জলপ্রপাত তৈরি করে, এবং সেই জলপ্রপাতে সব প্রাকৃতিকভাবেই প্রচুর পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়। ফলে জলবিদ্যুৎ উৎপাদনের অন্যতম ক্ষেত্র হিসাবে মালভূমির গুরুত্ব যথেষ্ট। মালভূমি অঞ্চলে ছোটোখাটো পাহাড়, ঝর্ণা বা জলপ্রপাত ইত্যাদি গড়ে ওঠে। ভূমিরূপে যথেষ্ট বৈচিত্র্য আছে, তাই পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। যেমন রাঁচি, হাজারিবাগ, নেতারহাট, পাঁচমারি এইসব হচ্ছে মালভূমি অঞ্চলেরই পর্যটন কেন্দ্র। মালভূমি অঞ্চলে প্রচুর বনজ সম্পদও পাওয়া যায়। সুতরাং মালভূমি খনিজ সম্পদের ভাণ্ডার। মালভূমি অঞ্চলে খনিজ সম্পদকে কেন্দ্র করে শিল্পের বিকাশ ঘটেছে। মালভূমি অঞ্চলে জলবিদ্যুৎ উৎপাদন যথেষ্ট পরিমাণে হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। মালভূমি অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। মালভূমি অঞ্চলে বনজ সম্পদের যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। এইগুলো হচ্ছে আমাদের মানুষের জীবনে অনুকূল প্রভাব। মানুষের জীবনে কিছু অনুকূল প্রভাব মালভূমির গুরুত্বে অনুকূল প্রভাব। কিছু প্রতিকূল প্রভাবও আছে। প্রতিকূল প্রভাবগুলো কি না, মালভূমি অঞ্চলের জলবায়ু একটু চরম প্রকৃতির হয়, বিশেষ করে পর্বতবেষ্টিত মালভূমি যেগুলো, সেগুলোতে বৃষ্টিপাত কম হয়। চতুর্দিক পাহাড় ঘেরা বলে সেই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। বৃষ্টিপাতের পরিমাণ কম হয় বলে যথেষ্ট চরম প্রকৃতির উষ্ণ, শুষ্ক, রুক্ষ একটা জলবায়ু বিরাজ করে। মালভূমি অঞ্চল যেহেতু ব্যবচ্ছিন্ন হয়, মালভূমি অঞ্চলে উঁচু নিচু মালভূমি অঞ্চলে তাই এবং কঠিন শিলা দিয়ে গঠিত, তাই কৃষি ব্যবস্থা খানিকটা অনুন্নত হয়। মালভূমি অঞ্চলে যেহেতু সমতল ভূমির অভাব, অধিকাংশ ক্ষেত্রেই ব্যবচ্ছিন্ন, তাই যোগাযোগ ব্যবস্থাও অনুন্নত। সুতরাং চরম প্রকৃতির জলবায়ু, অনুন্নত কৃষি ব্যবস্থা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, এগুলো হচ্ছে প্রতিকূল প্রভাবের মধ্যে মালভূমির পড়ে থাকে। তাহলে মালভূমির গুরুত্ব যদি বলে, তাহলে অনুকূল প্রতিকূল দু ধরনের প্রভাবই লিখব। আর মালভূমির আলাদাভাবে অনুকূল প্রভাব, প্রতিকূল প্রভাব এও আসতে পারে। বা যদি মালভূমির গুরুত্ব বলে, তাহলে অনুকূল প্রতিকূল দু ধরনের প্রভাবের কথাই আমাদের লিখতে। সুতরাং আজ তোমাদের আমরা যে মালভূমি অঞ্চলটা পড়ালাম, মালভূমি অঞ্চলটা দেখলে তোমরা কিন্তু পড়ো, তোমরা বইটা পড়ছো না পড়েই উত্তরগুলো লিখে ফেলছো। আমি বারবার বলছি, তোমাদের উত্তর লেখার ক্ষেত্রে 2 দিন দেরি হয়, ক্ষতি নেই।
তোমরা অনেকেই তাড়া দিচ্ছ, স্যার মালভূমির আর সমভূমির প্রশ্নগুলো দিয়ে দিন স্যার। আমি কিন্তু তা চাইছি না। আমি চাইছি তোমরা যথেষ্ট সময় নিয়ে ভালোভাবে বইটা পড়ে উত্তরগুলো তৈরি করো। তৈরি করে তোমরা যে উত্তরগুলো পাঠাচ্ছ তার আমি কিছু কিছু কারেকশান করেও পাঠিয়েছি, সেখানে অনেক ভুল থাকছে। এই ভুল সবসময় মোবাইলের মধ্যে কারেকশান করা সম্ভব নয়। এই ভুল যাতে না থাকে সেই জন্যে তোমরা বইটা আগে ভালো করে পড়ো, 2 দিন 3 দিন সময় নাও। অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তোমরা বইটা ভালো করে পড়ো, পড়ে কোন প্রশ্নের কতখানি উত্তর হবে, কি কতটুকু লিখব সেটা আগে খুব ভালো করে মনস্থির করো, করে তারপর খাতায় উত্তরটা লেখো। উত্তরটা লেখার পর একবার পড়ে দেখো, অনেক ক্ষেত্রে উত্তর কিন্তু হাস্যকর হচ্ছে। সুতরাং তোমরা তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করবে না। তোমরা বইটা ভালো করে আগে পড়বে, তারপর আমি যে অনুশীলনী দেবো সেই অনুশীলনী কোন অংশটুকু মানে কোন প্রশ্নগুলো থেকে আগে বইয়ের কোন অংশের কোন জায়গায় উত্তর সেগুলো পড়বে, কতটুকু লিখতে হবে সেগুলো আগে স্থির করবে, তারপর উত্তর তৈরি করবে। ঠিক আছে? একদম তাড়াহুড়ো করবে না, কেউ তাড়া দেবে না। স্যার ওই প্রশ্নগুলো দিয়ে দিন, স্যার সমভূমিটা দিয়ে দিন, মালভূমিটা, মানে আমি সিলেবাসটা শেষ করে গুছিয়ে নিয়ে বসে থাকাটাই সব নয়, কিন্তু আমার কিভাবে শেষ হলো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং অত তাড়াহুড়ো করার দরকার নেই। বারবার বলছি, বইটা ভালো করে পড়ো, তাতে উত্তর লেখা যদি 2 দিন দেরি হয় তাতেও কোনো আপত্তির কিছু নেই। ঠিক আছে? আমি যে বইগুলো আমি যে জিনিসটা ভিডিওটা দিলাম এটা ভালো করে দেখো, দরকার হলে 2 বার দেখো, 3 বার দেখো, তারপর অনুশীলনী বইটা পড়ো, পড়ে অনুশীলনী আমি যে পাঠাবো সেখান থেকে উত্তরগুলো খাতায় রেডি করো, তাহলেই এই যে জিনিসটা স্থায়ী হবে, আরও সুন্দরভাবে প্রিপারেশানটা হবে। ঠিক আছে? এই পর্যন্ত রাখলাম।